হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু WBPSC গাইড। আমরা WBCS প্রিলি পরীক্ষার শেষ 21 বছরের প্রশ্নগুলোর উত্তর নিয়ে ডিসকাশনস করছিলাম। এর আগে আমরা পলিটি সেকশনে একটা ভিডিও আপলোড করেছি, সেটা যদি মিস করে থাকো তাহলে প্লে লিস্টে দেখে নিও। এবং আমরা অলরেডি কিন্তু হিস্ট্রি পার্টের অনেকগুলো ভিডিও তোমাদেরকে প্রোভাইড করেছি, সেগুলোও কিন্তু দেখতে পারো। চলো, এবং WBPSC গাইডের যদি টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে চাও তাহলে ভিডিও ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে তোমরা কিন্তু ক্লিক করে যুক্ত হতে পারো। এখানে আমরা প্রত্যেক দিন ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স, ইম্পর্টেন্ট নিউজ আর্টিকেল এবং কুইজ প্রোভাইড করে থাকি এক্সাম রিলেভেন্ট। ওকে, চলো আজকের দিনের প্রথম প্রশ্ন কি বলেছে। বাই হুইচ অ্যামেন্ডমেন্ট অব দি ইন্ডিয়ান কনস্টিটিউশন হোয়াট দি ফান্ডামেন্টাল ডিউটিস অব দি সিটিজেন ইনসার্টেড। বলছে যে কোন সংবিধান সংশোধনের মাধ্যমে ফান্ডামেন্টাল ডিউটিস বা মৌলিক কর্তব্যকে ভারতীয় সংবিধানে যুক্ত করা হয়েছিল। এ 40তম সংবিধান সংশোধনের মাধ্যমে, বি 41তম সংবিধান সংশোধনের মাধ্যমে, সি 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে, না 43তম সংবিধান সংশোধনের মাধ্যমে। দেখো, এটা সঠিক আনসার হচ্ছে অপশান সি, 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে কিন্তু ফান্ডামেন্টাল ডিউটিস আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনে যুক্ত করা হয়েছিল। এবার ডিটেলস বলে দিই। দেখো, অরিজিনালি কিন্তু ফান্ডামেন্টাল ডিউটিস এর কনসেপ্টটা আমাদের সংবিধানে ছিল না। তারপরে শরণ সিং কমিটির রেকমেন্ডেশনের ভিত্তিতে এই নামটা অবশ্যই মনে রাখবে, এবং এই নামটা থেকে WBCS প্রিলিতে কোশ্চেন এসছে। শরণ সিং কমিটির রেকমেন্ডেশনের ভিত্তিতে 42nd কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976 সালে কিন্তু ফান্ডামেন্টাল ডিউটিস আর নিয়ে আসা হয়েছিল। ঠিক আছে, এবার এখান থেকে আর যে সমস্ত প্রশ্নগুলো আসতে পারে যে ফান্ডামেন্টাল ডিউটিসের কনসেপ্টটা কোথা থেকে বড় করা হয়েছিল। ফান্ডামেন্টাল ডিউটিসের কনসেপ্টটা এটা USSR তৎকালীন বা বর্তমানে রাশিয়া থেকে এটা নেওয়া হয়েছিল এই কনসেপ্টটা। ওকে, এবং ভারতীয় সংবিধানের পার্ট 4A-তে ফান্ডামেন্টাল ডিউটিস আছে। ঠিক আছে, এবং অ্যাট প্রেজেন্ট টোটাল 11খানা কিন্তু ফান্ডামেন্টাল ডিউটিস আছে। তারপরে কোশ্চেন নাম্বার 2, এটা 2000 সালের WBCS প্রিলিতেও কিন্তু এই সেম প্রশ্ন এসছে। বাই হুইচ অ্যামেন্ডমেন্ট অব দি কনস্টিটিউশন ওয়াজ দি মিনিমাম এজ অফ ভোটার লোয়ার্ড ফ্রম 21 টু 18 ইয়ার্স। জানতে চেয়েছে কোন সংবিধান সংশোধনের মাধ্যমে ভোট দেওয়ার এজ 21 বছর থেকে কমিয়ে 18 বছর করা হয়েছিল। ঠিক আছে, দেখো এটা সঠিক আনসার হচ্ছে অপশান সি এটা সঠিক আনসার। 61st কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1988-এর মাধ্যমে ভোট দেওয়ার এজ সেটা কমিয়ে 21 থেকে কমিয়ে 18 বছর করা হয়েছিল, এবং এর জন্য ভারতীয় সংবিধানের আর্টিকেল 326কে সংশোধন করতে হয়েছিল। ঠিক আছে, তাহলে কি কি ইনফরমেশন এখানে মনে রাখবে। এটা হচ্ছে 61st কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, সালটা মনে রাখবে 1988। ওকে, এবং কি মনে রাখবে, এইটা সব থেকে ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে আর্টিকেল 326কে অ্যামেন্ড করা হয়েছিল এর জন্য। তারপরে কোশ্চেন নাম্বার 3, দি জাজ অফ সুপ্রিম কোর্ট আর অ্যাপয়েন্টেড বাই দি। সুপ্রিম কোর্টের বিচারপতিরা নিযুক্ত হন কার দ্বারা। এ প্রাইম মিনিস্টার অন দি অ্যাডভাইস অব দি ইউনিয়ন ক্যাবিনেট। ইউনিয়ন ক্যাবিনেটের সুপারিশের ভিত্তিতে প্রধানমন্ত্রী অ্যাপয়েন্ট করে থাকে চিফ জাস্টিস অফ ইন্ডিয়াকে, জাজ অফ সুপ্রিম কোর্টকে। বি প্রেসিডেন্ট ইন দি কনসালটেশনস উইথ দি চিফ জাস্টিস অফ দি সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। মানে প্রেসিডেন্ট সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সঙ্গে সলা পরামর্শ করার পরে অ্যাপয়েন্ট করে থাকে। না সি প্রেসিডেন্ট ইন কনসালটেশনস উইথ দি প্রাইম মিনিস্টার, রাষ্ট্রপতি প্রাইম মিনিস্টারের সঙ্গে আলাপ আলোচনা করার মাধ্যমে অ্যাপয়েন্ট করে থাকে। ডি প্রাইম মিনিস্টার ইন কনসালটেশনস উইথ দি চিফ জাস্টিস অফ দি সুপ্রিম কোর্ট, না প্রাইম মিনিস্টার অ্যাপয়েন্ট করে থাকে তিনি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে। এটা সঠিক আনসার অপশানস বি,
প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া তিনি হচ্ছে চিফ জাস্টিস অফ দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে কিন্তু সুপ্রিম কোর্টের জাজ নিয়োগ করে থাকেন। দেখো এখানে দুটো ইম্পর্টেন্ট কেস, সেটা হচ্ছে সেকেন্ড জাজ কেস এবং থার্ড জাজ কেস, এর পরে সিনারিওটা একটু চেঞ্জ হয়েছে, ঠিক আছে। এবং এখানে সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগের ক্ষেত্রে শুধু প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া এবং চিফ জাস্টিস অফ সুপ্রিম কোর্টের কনসালটেশনসটা সীমাবদ্ধ নয়। এখানে চারজন মোস্ট সিনিয়র দেখো চারজন মোস্ট সিনিয়র এবং চিফ জাস্টিস অফ ইন্ডিয়া এর রেকমেন্ডেশনের ভিত্তিতে একটা নাম ফিক্সড করা হয়। তারপরে প্রেসিডেন্ট সেই পার্সনকে তাঁকে কি করেন, অ্যাপয়েন্ট করে থাকেন অফিসিয়ালি। বোঝা গেল? তারপর দেখো অ্যাট প্রেজেন্ট আমাদের সুপ্রিম কোর্টের যে ম্যাক্সিমাম স্ট্রেংথ সেটা কিন্তু এখন বেড়েছে। সেটা আগে 31 ছিল ইনক্লুডিং সিজিআই, এখন ওটাকে বাড়িয়ে 34 করা হয়েছে। বোঝা গেল? আর এই স্ট্রেংথটা বা জাজদের সংখ্যাটা বৃদ্ধি করার পাওয়ার থেকে থাকে পার্লামেন্টের। তারপরে কোশ্চেন নাম্বার 4 কি বলেছে, দি এস্টাবলিশমেন্ট অফ গ্রাম সভা বিকামস ম্যান্ডেটরি বাই। বলছে যে গ্রাম সভার এস্টাবলিশমেন্টটা ম্যান্ডেটরি করা হয়েছে কোন সংবিধান সংশোধনের মাধ্যমে? 71st, 72nd, 73rd না 74th কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে? দেখো এই কোশ্চেনটা সঠিক অ্যান্সার হচ্ছে অপশান সি, 73তম সংবিধান সংশোধনের মাধ্যমে এটা হচ্ছে গ্রাম সভার যে ইলেকশনটা ম্যান্ডেটরি করা হয়েছিল। এবং দেখো এই অ্যামেন্ডমেন্টটা হয়েছিল 1992তে, কিন্তু অ্যাকচুয়ালি এর ইমপ্লিকেশনস বা এটা হচ্ছে চালু হয়েছিল সেটা হচ্ছে 24 এপ্রিল 1993তে। এবং একটা নিউ পার্টও কিন্তু অ্যাড করা হয়েছিল, সেই নিউ পার্ট হচ্ছে পার্ট 9 অ্যাড করা হয়েছিল এই সংবিধান সংশোধনের মাধ্যমে। ওকে, এবং দেখো এই পঞ্চায়েত ব্যবস্থাটা এটা আমাদের সংবিধানের 243 থেকে 243 পর্যন্ত কিন্তু আছে। বোঝা গেল? এবং 11th শিডিউলে এটা আছে এবং টোটাল 29টা সাবজেক্টের উপর কিন্তু পঞ্চায়েত ফাংশন করে থাকে। এতগুলো ইনফরমেশন তোমাদের জানলে আই থিঙ্ক পরীক্ষাতে যে প্রশ্নই আসুক না কেন অ্যাটেম্প করতে পারবে। তারপরে কোশ্চেন নাম্বার 5 কি বলেছে, দি কনসেপ্ট অফ ওয়েলফেয়ার স্টেট ইজ ইনক্লুডেড ইন দি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ইন দি। বলছে যে ওয়েলফেয়ার স্টেটের যে কনসেপ্টটা বা ধারণাটা এটা ভারতীয় সংবিধানের কোথায় আছে? প্রিএম্বেলে, ফান্ডামেন্টাল রাইটসে, 4th শিডিউলে, না ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসিতে? দেখো ওয়েলফেয়ার স্টেটের কনসেপ্টটা সরকার কর্তৃক এটা ইনক্লুড আছে বা আমরা ভারতীয় সংবিধানের ডিপিএসপি বা ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসির মধ্যে দেখতে পাবো, ঠিক আছে। এবং এই ডিপিএসপি বা ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি এটা হচ্ছে নন জাস্টিসিয়েবল ইন নেচার, ঠিক আছে। এটার ব্যাপারে যদি তুমি সুপ্রিম কোর্টে বা হাইকোর্টে গিয়ে বিচার চাইতে চাও সেটা কিন্তু এনশিওর করবে না, ঠিক আছে। আর ভারতীয় সংবিধানের 36 থেকে 51 এই আর্টিকেলের মধ্যে পার্ট 4 মধ্যে কিন্তু ফান্ডামেন্টাল ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসির কথা বলা হয়েছে। দেখো এখানে আমি তোমাদের লিখে দিয়েছি সব। তারপরে কোশ্চেন, দি ইলেকশনস কমিশনস ফাংশনস আন্ডার। নির্বাচন কমিশনস কার আন্ডারে কাজ করে থাকে? পার্লামেন্টের আন্ডারে, প্রেসিডেন্টের আন্ডারে, সুপ্রিম কোর্টের আন্ডারে, না নো অথরিটি? দেখো ইলেকশনস কমিশনস একটি ইন্ডিপেন্ডেন্ট বডি, একটা সাংবিধানিক বডি। এটা কারোর আন্ডারে বা কারোর অথরিটিতে কাজ করে না, এটা ইন্ডিপেন্ডেন্টলি কাজ করে, এটা সরকারের কথায় চলে না, ঠিক আছে। তাহলে ইলেকশনস কমিশন একটা ইন্ডিপেন্ডেন্ট বডি, একটা কনস্টিটিউশনাল বডি, এটা কারোর অথরিটি হয়ে কাজ করে না বা কারোর কথার দ্বারা চলে না, ঠিক আছে। এর নিজের সংবিধান আছে, এর নিজের প্রসেস আছে এবং সেই প্রসেস অনুযায়ী কিন্তু কাজ করে। তারপরে কোশ্চেন নাম্বার 7 কি বলেছে,
হুইচ অফ দ্য ফলোয়িং অ্যামেন্ডমেন্ট অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশনস ডিলস উইথ অ্যান্টি ডিফেকশনস ল? অ্যান্টি ডিফেকশনস ল বা দলত্যাগ বিরোধী আইন এটা কোন সংবিধান সংশোধনের মাধ্যমে আনা হয়েছিল? 51, 52, 53 না 54? 52nd কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1985 এ মাধ্যমে কিন্তু অ্যান্টি ডিফেকশনস ল আনা হয়েছিল এবং এটা ভারতীয় সংবিধানের 10th শিডিউলে উল্লেখ আছে। বোঝা গেল? আর একটা কথা বলি তোমাদেরকে, অ্যান্টি ডিফেকশনস ল এর সময় কে ভারতের প্রাইম মিনিস্টার ছিল, এটা ডিফারেন্ট পরীক্ষাতে জানতে চায়। অ্যান্টি ডিফেকশনস ল এর সময় ভারতের প্রাইম মিনিস্টার ছিল হচ্ছে রাজীব গান্ধী। ওকে, এবং অ্যান্টি ডিফেকশনস মানে কি, ধরো কোনো একজন লোক সে হচ্ছে এক্স পার্টিতে জিতেছে এবং তাকে ওয়াই পার্টি একটু পাওয়ার দেখিয়েছে, সে কি করছে, এক্স পার্টি থেকে জিতে এসছে কিন্তু টাকার লোভে ওয়াই পার্টিতে চলে গেল। ঠিক আছে, তো এই সবগুলো রোধ করার জন্য কনস্টিটিউশনস বা হচ্ছে সরকারকে স্টেবিলিটি দেওয়ার জন্য কিন্তু এই অ্যান্টি ডিফেকশনস লয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। বোঝা গেল? তারপরে কোশ্চেন নাম্বার 8, দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ক্যান ডিক্লেয়ার ফাইন্যান্সিয়ালস এমার্জেন্সি। বলছে রাষ্ট্রপতি আর্থিক জরুরি অবস্থা জারি করতে পারে কোন ধারার বা কোন আর্টিকেলের আন্ডারে? 352, 356 না 360? দেখো, ফাইন্যান্সিয়ালস এমার্জেন্সি প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া তিনি ডিক্লেয়ার করতে পারেন আন্ডার আর্টিকেল 360। ঠিক আছে, আর ভারতে কিন্তু এখনও একবারও আর্থিক জরুরি অবস্থা বা ফাইন্যান্সিয়ালস এমার্জেন্সি লাগু হয়নি। ঠিক আছে, 352 এটা ন্যাশনাল এমার্জেন্সির কথা বলা হয়েছে, 356 এটা হচ্ছে স্টেট এমার্জেন্সি কথা বলা হয়েছে। বোঝা গেল? বা কনস্টিটিউশনাল এমার্জেন্সি 356কে বলা হয়ে থাকে। তারপরে কোশ্চেন নাম্বার 9 কি বলেছে? কোশ্চেন নাম্বার 9, হোয়াট ইজ দ্য ডিউরেশনস অফ অ্যান ইলেক্টেড বডি অফ পঞ্চায়েত রাজ? বা এইভাবে কোশ্চেনটা বলতে পারি যে পঞ্চায়েতের ইলেকশনসটা কত বছর অন্তর অন্তর হয়ে থাকে। ঠিক আছে, এই কোশ্চেনটা ডাইরেক্ট এইভাবে একটু ঘুরিয়ে দিয়েছে। বোঝা গেল? 1 বছর অন্তর, 3 বছর অন্তর, 4 বছর অন্তর না 5 বছর অন্তর? দেখো, আমাদের লোকসভা হোক বা হচ্ছে বিধানসভা হোক, এই সব নির্বাচনগুলো 5 বছরের জন্য হয়ে থাকে। পঞ্চায়েত রাজের সিস্টেমের ক্ষেত্রেও ব্যতিক্রম না, পঞ্চায়েত রাজ সিস্টেমও কিন্তু 5 বছরের জন্য আর কি হয়ে থাকে। ঠিক আছে, এবার যদি কোনো পঞ্চায়েত ভেঙে গেছে বা ডিসলভ হয়ে গেছে, তাহলে সেখানে কিন্তু 6 মাসের মধ্যে ভোট করাতে হবে। কমাস 6 মাসের মধ্যে ভোট করাতে হবে। বোঝা গেল? তারপরে কোশ্চেন নাম্বার 10 এবং খুব ভালো প্রশ্ন, এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস হ্যাভ বিন ইনকর্পোরেটেড into the preamble to the constitutions of India by the 42nd amendment? কি জানতে চেয়েছে? 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে কোন দুটি শব্দ বা ওয়ার্ডকে প্রিএম্বলে যুক্ত করা হয়েছিল? সোভারাইন সোশ্যালিস্ট, সোশ্যালিস্ট সেকুলার, সেকুলার ডেমোক্রেটিক না ডেমোক্রেটিক রিপাবলিক? দেখো, আমাদের প্রিএম্বলটা এখনও পর্যন্ত একবার অ্যামেন্ড করা হয়েছে। ঠিক আছে, কি বললাম? এখনও পর্যন্ত একবার অ্যামেন্ড করা হয়েছে এবং অ্যামেন্ড করে দুটো শব্দ ইনকর্পোরেট করা হয়েছে, সোশ্যালিস্ট এবং সেকুলার। ঠিক আছে, এবং অ্যাট প্রেজেন্ট যে ফর্মে আমাদের প্রিএম্বলটা দাঁড়িয়ে আছে এই রকমভাবে সোভরাইন ফার্স্ট থাকবে, তারপর হচ্ছে ডেমোক্রেটিক থাকবে। ওকে, না দেখো, এটা হচ্ছে ফার্স্টে ছিল সোভারাইন, ডেমোক্রেটিক এবং রিপাবলিক, তারপর ওটা চেঞ্জ হয়েছে, কি হয়েছে? চেঞ্জ হয়ে কি হয়েছে দেখো, সোভারাইন ফার্স্ট হয়েছে, তারপর সোশ্যালিস্ট হয়েছে, সেকুলার হয়েছে, ডেমোক্রেটিক এবং রিপাবলিক। এছাড়াও ইউনিটি অফ দি নেশনস এটাকে চেঞ্জ করে করা হয়েছে কি ইউনিটি অ্যান্ড ইন্টিগ্রিটি অফ দি নেশনস। তারপরে কোশ্চেন নাম্বার 11 কি বলেছে? দি সিস্টেম অফ গভর্নমেন্ট ইন ইন্ডিয়া ইজ অ্যাকচুয়ালি, দেখো, ফেডারেল, ইউনিটারি উইথ ফেডারেল ফিচার্স না কোয়াসি ফেডারেল? দেখো, আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনসটা ফেডারেল বেসিস। ঠিক আছে, এটা হচ্ছে যদি আমরা উপরি ভাবি তাহলে সেটা হচ্ছে ফেডারেল স্ট্রাকচার।
কিন্তু যদি ডিপলি অ্যানালাইসিস করি আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনসটা হচ্ছে কোয়াসি ফেডারেল। কোয়াসি মানে হচ্ছে হাফ, হাফ ফেডারেল। কেন হাফ ফেডারেল বলছি? দেখো এখানে সেন্টারের রোলটা অনেকটাই বেশি, সেন্টারের রোল অনেক অনেক বেশি রাদার দ্যান স্টেট। দেখো যখন ইমার্জেন্সি পিরিয়ডে তখন স্টেটের কোনো ভূমিকা থাকে না, সেন্টার কিন্তু স্টেটের রোলটা নিয়ে নিতে পারে এবং স্টেট লিস্টে যে সমস্ত লগুলো ব্যাপারে রাজ্য আইন করতে পারতো সেগুলো কিন্তু তখন সেন্টার আইন করতে পারে। ওকে, এবং শুধু তাই নয়, অনেক যে সমস্ত ব্যাপার যেগুলো আছে সেগুলোর ক্ষমতা শুধুমাত্র সেন্টারের হাতেই ন্যস্ত আছে, রাজ্যের হাতে ক্ষমতা সেটা হচ্ছে লিমিটেড। আমরা বলছি ফেডারেল স্ট্রাকচার সমান সমান হচ্ছে ক্ষমতা পাওয়ার যোগ্য, কিন্তু অ্যাকচুয়ালি যদি ডিপলি বিশ্লেষণ করি সেটা কিন্তু নয়। অর্থাৎ আমরা বলতে পারি যে হচ্ছে আমাদের সেন্টারটা মোর পাওয়ারফুল, কিন্তু ফেডারেল স্ট্রাকচারটা এক্সিস্টেন্স করছে, ঠিক আছে। তার জন্য আমরা বলবো যে আমাদের ভারতীয় সংবিধানটা অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি যদি জানতে চাই সেটা হচ্ছে কোয়াসি ফেডারাল। ওকে, তারপরে কোশ্চেন নাম্বার 12 কি বলেছে? হুইচ অফ দি ফলোয়িং বডিজ ক্যান বি প্রোরোগড বাট ক্যান নট বি ডিসলভড। প্রোরোগড মানে হচ্ছে স্থগিত করা, ঠিক আছে, স্থগিত করা, কিছু সময়ের জন্য স্থগিত করে, যিনি হচ্ছে উপরাষ্ট্রপতি আছেন। হ্যাঁ, কিন্তু ডিসলভ মানে হচ্ছে ভেঙে দেওয়া। হ্যাঁ, এই ভেঙে দিতে পারে বা ভাঙা যায় না কোনটাকে? গভর্নিং কাউন্সিল অফ এ ইউনিয়ন টেরিটরি, মিউনিসিপ্যাল কর্পোরেশনস, লোকসভা না রাজ্যসভাকে? দেখো লোকসভাকে ভেঙে দিতে পারে, ঠিক আছে, মিউনিসিপ্যাল কর্পোরেশনকে ভেঙে দিতে পারে, গভর্নিং কাউন্সিল অফ ইউনিয়ন টেরিটরি এটাকেও ভাঙা যায়, কিন্তু রাজ্যসভাকে ভাঙা যায় না। রাজ্যসভাকে স্থগিত করা যেতে পারে, কিন্তু রাজ্যসভাকে ডিসলভ করা যেতে পারে না, ভাঙা যেতে পারে না। বোঝা গেল? তাহলে এই কোশ্চেনটার সঠিক অ্যান্সার হচ্ছে অপশানস ডি, রাজ্যসভা। তো আজকের ডিসকাশনসটা এই পর্যন্ত। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে রিকোয়েস্ট করব অবশ্যই শেয়ার করবে। ওকে, এবং আমাদের WBPSC গাইড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে ওটাতে যুক্ত হয়ে নেবে, ঠিক আছে।